দর্শক স্বাগত জানাই মোহনা টেলিভিশনের রাজনীতি বিষয়ক টক শো ভিন্ন মাত্রায়। 5ই আগস্ট আওয়ামী শাসনের সম্পূর্ণ কাঠামো পলাতকের পরে একটি মাত্র পদ বহাল ছিল, সেটি হচ্ছে রাষ্ট্রপতি। সম্প্রতি অসুস্থতাজনিত কারণ দেখিয়ে স্বেচ্ছা পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। এরপরে নির্বাচনের মধ্য দিয়ে ৩৫ বছর পরে নির্বাচনের মধ্য দিয়ে একজন রাষ্ট্রপতি নির্বাচিত হলেন। তিনি শপথ গ্রহণ করলেন আজ, এবং বাংলাদেশ 23তম নতুন রাষ্ট্রপতি পেল মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। এটি নতুন বাংলাদেশের একটি নতুন পথযাত্রা বলে ধরা হচ্ছে, এবং আজকেই একই সঙ্গে মন্ত্রিসভায় কিছু রদবদল হয়েছে, নতুন কয়েকজন মন্ত্রী শপথ গ্রহণ করেছেন। সব মিলিয়ে 6 মাস পার করেছে বিএনপি সরকার। কেমন করছে তারা, এবং নতুন এই যে রাষ্ট্রপতি পাওয়া, নতুন মন্ত্রীদের পাওয়া, এসব প্রত্যাশা প্রাপ্তি সব মিলিয়ে আলোচনা করব আজ আমরা অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। আপনাদের সঙ্গে আছি আমি রনি রেজা, এবং আজ আলোচনা করবার জন্য স্টুডিওতে আছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউর সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা। স্বাগতম বাদশা ভাই আপনাকে। আমাদের সঙ্গে আরও আছেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ডাক্তার তৌহিদুর রহমান আওয়াল। স্বাগতম আওয়াল ভাই আপনাকে। আমি প্রথমে বাদশা ভাই আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই, যেহেতু আপনি একটি সুশীল জায়গা, একটি নিরপেক্ষ জায়গা আপনি অবস্থান করেন। আপনার দৃষ্টিতে বর্তমান সরকার কেমন করছে? সরকার তো বলবেই ভালো করছে, নিরপেক্ষ দৃষ্টিতে যদি একটু বলতেন। প্রথমত যদি আমরা শুরুটা এইভাবে করি যে ধরুন একটা সরকারের বয়স তো 6 মাস, এখন 6 মাসে তো প্রমাণ করার মতো আসলে তেমন কিছু নেই। তো এরপরেও আমরা যেটি দেখছি সেটি হচ্ছে যে 6 মাসের একটি সরকার কিন্তু অনেক কিছু গুছিয়ে দিয়েছে, এবং একটা একেবারে 5ই আগস্টের পর তো একটা বিধ্বস্ত ছিল, অর্থনীতিতে বিধ্বস্ত অবস্থা ছিল, দেশের একটা বিধ্বস্ত অবস্থা, এর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গেছে। তো এই মধ্যে দিয়ে যে সরকারটি এসেছে, এই সরকারের কিন্তু বিশাল একটি চ্যালেঞ্জ নিয়ে এসেছে, এবং এই চ্যালেঞ্জ মোকাবেলা করে এই সরকারকে অগ্রসর হতে হচ্ছে। এটি যেমন একটি দিক। আরেকটি দিক আপনি দেখবেন যে আন্তর্জাতিক যদি আপনি দৃষ্টিতে দেখেন, সেটা হচ্ছে যে এই যে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, আপনার ইরান তারপরে আমেরিকার সাথে ইসরায়েলের সাথে যে যুদ্ধটা, এটারও কিন্তু একটি বড় প্রভাব পড়েছে। তো এইসব দিক মোকাবেলা করে 6 মাসে যে দেশকে একটি পর্যায়ে রেখে পরিচালনা করছে, এটা ভালো, এটা একটি ভালো দিক। আচ্ছা ভাই, আমি যদি একটু আপনার সঙ্গে আলোচনা করবার জন্য আমি প্রশ্ন করি যে যখন যে সরকারই থাকুক নানা ধরনের ক্রাইসিস আসবে, আন্তর্জাতিক ক্রাইসিস, দেশীয় ক্রাইসিস, বিরোধী দলের ষড়যন্ত্র বলে আমরা যে টার্মগুলো জানি, এগুলো আসবে, এবং এইগুলো তো হ্যান্ডেল করে এগিয়ে যাওয়া হচ্ছে সরকারের কাজ। সেই জায়গাটা আপনি কেমন দেখছেন? যদি আমি স্পষ্টভাবে উল্লেখ করি যে গতকালকেও 6টি সার কারখানা বন্ধ হয়ে গেছে, সেটি কৃষি খাতে প্রভাব ফেলবে কিনা, বা এই যে কারখানাগুলো বন্ধ হচ্ছে, আমাদের গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট, এই জায়গাগুলো আপনি কিভাবে অ্যাড্রেস করবেন? দেখুন, সার কারখানা বন্ধ, এটি কিন্তু গ্যাসের অভাবে সার কারখানা বন্ধ হয়েছে। এখন আপনি দেখবেন যে আওয়ামী লীগ সরকার কিন্তু গ্যাস আমদানি করেছে, কিন্তু গ্যাসের কিন্তু কোনো নতুন নতুন কূপ খনন করে গ্যাস যে উত্তোলন করা, তার কিন্তু কোনো ব্যবস্থা করে ভোলা শুরু করেছে, কিন্তু ওটা কিন্তু সেইভাবে এখন পর্যন্ত ইয়াতে হয়নি, আচ্ছা, জাতীয় গ্রিডে ওইভাবে যুক্ত হয়নি। তো এছাড়া আপনি দেখেন এই যে বিদ্যুতের ক্ষেত্রে আপনি বলেন, বিদ্যুতে আপনি দেখবেন যে আওয়ামী লীগ সরকার বলেছে যে 25,000 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন রেখে গেছে পাওয়ার জেনারেশন, কিন্তু আপনি বলেন আমাদের জেনারেশন তো আসলে 15 থেকে 16,000 মেগাওয়াট। কিন্তু তাহলে যদি আমাদের এত জেনারেশন থাকে, তখন কিন্তু এটা কিন্তু হচ্ছে না, আপনার যে দেশের যে এই যে লোডশেডিং সম্পন্ন হচ্ছে না। তার মানেই হলো এখানে একটি শুভঙ্করের ফাঁকি রেখে গেছে আওয়ামী লীগ সরকার। তো এই জায়গাগুলো আপনাকে যদি মেরামত করতে হয়, যদি গ্যাস নতুন নতুন গ্যাস কূপ যদি খনন করে গ্যাস উত্তোলন করতে হয়, তাহলে সরকারকে সময় দিতে হবে, এবং একটা 5 বছরের একটি সরকার একটি দায়িত্ব নিয়ে এসেছে। এই সরকারকে মিনিমাম 1 বছর যাওয়ার পরে আপনি বলতে পারেন যে সরকার কেমন করতেছে, কিংবা সরকারের 1 বছর পূর্তি কেমন হলো। এখন থেকে বলে এই গভর্নমেন্ট হানিমুন পিরিয়ড পার করলো যেটি, তো ফলে এরই মধ্যে দিয়ে এই গভর্নমেন্ট ভালো করছে। আপনি দেখেনি যে তারা কৃষকদের জন্য কৃষি কার্ড এই সরকার
দিয়েছে, তারপর ফ্যামিলি কার্ড এই গভর্নমেন্ট দিয়েছে। আপনি দেখবেন যে সারা দেশে প্রায় 25 থেকে 26,000 কিলোমিটার আপনার খাল খনন কর্মসূচি এই গভর্নমেন্ট নিয়েছে, এবং খালের দুই পার দিয়ে আপনার এই যে বৃক্ষরোপণ কর্মসূচি এটি নিয়েছে। এছাড়াও আপনি সবচেয়ে বড় মেগা প্রজেক্ট আপনি যেটি দেখবেন, এই যে পদ্মা যে ব্যারেজ যেটি হচ্ছে, এটি তো আপনি দেখেন যে 16টা নদীকে কিন্তু নাব্যতা ফিরে আনবে, এবং এটি এই গভর্নমেন্টের একটা সাহসী পদক্ষেপ। না, আপনি যেগুলো বলছেন অবশ্যই গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য কল্যাণকর, কিন্তু প্রায়োরিটি বেস তো একটা ব্যাপার আছে যে ইনস্ট্যান্ট নাগরিক কোন সুবিধাটা পাচ্ছে। এখন আমি বিদ্যুৎ পাচ্ছি না, আমার বিদ্যুতের জন্য গরমে আমার বাচ্চা ঘুমোতে পারছে না, সেই সময় আসলে একটি গাছ বৃক্ষরোপণ হলো, এটি অনেক পরে গিয়ে অক্সিজেন দিবে, সেটি কতটা কাজে আসবে? আমাদের বাংলাদেশে হচ্ছে কি, মানুষ আমরা খুব দ্রুত সবকিছু ভুলে যাই। আপনার আওয়ামী লীগ গভর্নমেন্টের লাস্টের দিকে দেখবেন যে বিদ্যুৎ নিয়ে কিন্তু ক্রাইসিস তৈরি হচ্ছিল এবং হচ্ছিল, ঠিক আছে। তার মানে ক্রাইসিস শুরু, গ্যাস নিয়ে সংকট তৈরি হচ্ছিল, হ্যাঁ। এবং ব্যাংকিং সেক্টরগুলোর যদি দেখেন, আওয়ামী লীগ গভর্নমেন্ট কিন্তু ব্যাংক সেক্টরগুলোকে দেউলিয়া করে গেছে। তো এখন একটা নতুন সরকার আসছে, তো এই জিনিসগুলো তো আপনাকে নতুন সরকারকে গুছিয়ে নিতে হবে। গভর্নমেন্টকে তো আপনি ওই যেটি বললেন যে অগ্রাধিকার ঠিক করেছে, হ্যাঁ, গ্যাস উত্তোলন করতে হবে, বিদ্যুৎ জেনারেশন বাড়াতে হবে। আমরা সরকারকে সময় দিলে নিঃসন্দেহে এগুলো গভর্নমেন্ট গুছিয়ে উঠতে পারে। আচ্ছা, জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু ডাক্তার তৌহিদুর রহমান আউয়াল আপনার কাছে যেতে চাই। সরকার নানা উদ্যোগ নিচ্ছে, কিছু প্রশংসনীয় হচ্ছে, কিছু সমালোচনা হচ্ছে। নতুন রাষ্ট্রপতি যে পেলাম আমরা, এই রাষ্ট্রপতির কাছে মানে বিএনপির প্রয়োজনেই নির্বাচনের পরপর বিরোধী দল এবং বিরোধী জোট দাবি করেছিল যে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে যেন অপসারণ করা হয়। সেটি করা হয়নি, বিএনপির ইচ্ছেতে রাখা হলো। আবার বিএনপির প্রয়োজন অনুযায়ী এখন আবার নতুন রাষ্ট্রপতি এলো। আপনার কাছে কি মনে হয় যে এই জায়গাটায় মানে বিএনপির নতুন পরিকল্পনা কি বা কতটা সফল হতে পারে? ধন্যবাদ আপনাকে। প্রথমেই দর্শকদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে এই মোহনা টিভি টক শোতে। এখন হচ্ছে এই জায়গাটা হলো কি যে প্রেসিডেন্ট তো একটা আমাদের রাষ্ট্রীয় সাংবিধানিক সর্বোচ্চ পদ, সেই পদ তো কখনোই তো আর ফাঁকা রাখা যাবে না। আর এইখানে ধরেন বিষয়টা হচ্ছে কি, একটা মানুষ যখন রাষ্ট্রের প্রতি হয়ে যাবে, রাষ্ট্রের প্রতি মানে রাষ্ট্রপতির ইয়াটা তো রাষ্ট্রের প্রতি, তো সর্বোচ্চ ব্যক্তি তাকে হঠাৎ করে আপনি এরকম দেখা গেল যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা খারাপ ছিল, সর্বোচ্চ খারাপ, ফ্যাসিবাদের দোসর, আপনি চাইলে তো তাকে এরকম সাংগঠনিক সর্বোচ্চ পদকে আপনি এরকম কোনো জায়গায় কোনো কিছু করে সরিয়ে দেওয়ার সুযোগ ছিল না। একটা নিয়মতান্ত্রিক উপায় আপনাকে সরাইতে হবে। না, যদি আমি বলি যে আপনার আলোচনার খাতিরে আমি বলছি যে সর্বোচ্চ পদ তো প্রধানমন্ত্রীও, আমাদের দেশের নির্বাহী প্রধান হিসেবে তাকে ধরা হয়, কিন্তু তিনি যদি ভুল করে থাকেন, তার যদি অন্যায় হয়ে থাকে, যে গণহত্যায় তার মদত ছিল বা অন্যান্য যে বিষয়গুলো ছিল, তার পদত্যাগ চাইতে পারি। একই সঙ্গে আপনি যত বড় পদ তত বড় দায়িত্ব, কিন্তু রাষ্ট্রপতির দায়িত্ব তো তত বড়, তার কি তখন ভূমিকা রাখা উচিত ছিল না এই গণহত্যা থামানোর জন্য? আপনার কনস্টিটিউশনে যেটা লতে আছে, ধরেন মানে শাহাবুদ্দিন চুপ্পুর ক্ষেত্রে মানে ব্যক্তি যদি আমি ধরি, সে সরাসরি ছাত্রলীগ করা ছিল, সরাসরি যুবলীগ করা ছিল। বিষয়টা হলো যখন আপনি তাকে ব্যবচ্ছেদ করতে যাবেন, সে দায় এড়াতে পারবে না। কিন্তু রাষ্ট্রপতি, আমি যদি চেয়ারের মর্যাদা দিতে চাই, চেয়ার ইটসেলফ আলাদা বিষয়। আচ্ছা, আমি ব্যক্তি, আপনি ধরেন আপনি একদম ব্যবচ্ছেদ করে ফেললেন, সমস্যা নেই, গালি দিয়ে আপনি ধরেন সবাই দেশের মানুষজন তাকে গালি দিয়ে করতে, কিন্তু রাষ্ট্রপতিকে সম্মান জানানো রাষ্ট্রের প্রতিটি নাগরিকের কর্তব্য। নির্বাহী প্রধানকে, নির্বাহী প্রধান আপনি যদি প্রাইম মিনিস্টারের কথা বলেন, এখন হাসিনা যে খারাপ, এটা তো বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থানে এমন আছে, আমি দেখছি যে আমাদের মা বোনেরা কোনোদিন আমাদের বোন রান্নাঘরেও যায় নাই। মানে ব্যক্তি হাসিনা নাকি নির্বাহী প্রধান? ব্যক্তি হাসিনা এবং প্রধানমন্ত্রী। এখন হাসিনা যখন অবৈধ নির্বাচনের মাধ্যমে বারবার আপনি সেটাকে তো আর জাস্টিফাই হয় না। শাহাবুদ্দিন চুপ্পুর ইয়াটা বৈধ ছিল। এখন ওইটা তো আপনি যদি আমি ধরি যে এখন ওই জায়গা থেকে প্রেসিডেন্সিয়াল ইলেকশনটা কিভাবে হলো না হলো, তাহলে এবারের মতো নির্বাচন 91 সালে, ওইটাও কিন্তু বিএনপি গভর্নমেন্টের সময় হয়েছিল 91 সালে নির্বাচন, আব্দুর রহমান বিশ্বাস তখন প্রেসিডেন্ট হয়েছিলেন। এইবারও কিন্তু সেই একই ধারায় নির্বাচনের মাধ্যমে, এখন এইটা তো জাস্টিফিকেশন বাড়বে। এখন বিষয়টা হলো গায়ে মানে না আপনি মোড়ল, সেটার অবস্থা ছিল হলো ফ্যাসিস্ট হাসিনা ছিল, সেখানে পাশাপাশি শাহাবুদ্দিন চুপ্পুরাও ছিল। এখন ব্যক্তি হয়েছে কি যে রাষ্ট্রের প্রধান হিসাবে এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, ওনার জার্নিটা একদম পুরাটা, উনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, ওই জায়গা থেকে আসা তার রাজনীতিতে, তাদের পরিবারের স্বনামধন্য পরিবার ছিল, সব কিছু মিলিয়ে তো আশা করা যায় রাষ্ট্রের এই যে
পার্থক্যটা কোন জায়গায় হবে? ধরেন ফ্যাসিস্ট হাসিনা খারাপ করতেছে, তখন কিন্তু শাহাবুদ্দিন চুপ্পুর উচিত ছিল বলা যে এটা কিন্তু দেশের জন্য ভালো হচ্ছে না। আচ্ছা। এখন এই বিবেক বোধ সম্পন্ন প্রেসিডেন্ট এবার আমরা আশা করব যে এর আগে অতীতেও যেরকম ভূমিকা রেখেছিলেন মির্জা ফখরুল আলমগীর সাহেব, এখন রাষ্ট্রের রাষ্ট্রপতি হিসাবে উনি সেই রাষ্ট্রের ক্রাইসিস মোমেন্টগুলোকে, মানে বিএনপির মহাসচিব, বিএনপি সরকার ক্ষমতায়, বিএনপি সরকার অন্যায় করছে, তিনি রাষ্ট্রপতি পদে আসীন আছেন, তিনি মানে বিষয়টা বিরোধিতা করবেন, আপনার মনে হয়? ভালোকে অ্যাপ্রিসিয়েট করবেন, আর অবশ্যই যে জায়গায় শুধরানো দরকার উনি অবশ্যই সেই দায়িত্ব পালন। অতীত ইতিহাস তো তাই বলে যে বিএনপির যারা রাষ্ট্রপতি ছিলেন, এইবার দিয়ে মনে হয় 7th মানে সপ্তম রাষ্ট্রপতি বিএনপি থেকে 23তম তো টোটাল, তো 7ম রাষ্ট্রপতি। সেই হিসেবে বাকিরা সবাই তো, আপনি এখনো বাকিদের ওই যে ইয়াজউদ্দিন সাহেবের সময়, ওই সময়কার বিষয় কি ছিল, তার বাকিগুলো প্রত্যেকেই মানে হচ্ছে প্রত্যেকটা প্রেসিডেন্টই উইথ গার্ডস ছিলেন, মানে উইথ গার্ডস মানে ওইটা তারা মেইনটেইন করার চেষ্টা করছেন। এবং বিশেষজ্ঞরা কিন্তু, রাজনীতি বিশ্লেষকরা কিন্তু বলে থাকেন যে বিএনপির রাষ্ট্রপতি ভাগ্য মন্দ, এটি কিন্তু বলে থাকেন। এখন মন্দ বিষয়টা হচ্ছে কি যে কোন দেশের গালি কোন দেশের বুলি। আচ্ছা, মানে মিনিংটা হচ্ছে কি যে আপনি যদি বাংলাদেশপন্থী হন, আমাদের আপোষহীন দেশনীতি জীবন দিয়েছেন, কিন্তু বাংলাদেশের প্রশ্নে আপোষ করেন নাই, ইস্যুটা হলো এই জায়গাটায়। আপনি অন্যায় করতেছেন, শাহাবুদ্দিন চুপ্পুরা যেভাবে করলো বা এটা জাস্টিফিকেশন হয়ে গেল, কিন্তু ম্যাডাম এমন রাষ্ট্রপতি সিলেক্ট করেন যারা দেশের প্রয়োজনে অন্তত নিজের পদ পদবি চলে যাক, যেমন সাংগঠনিক ধারাবাহিকতা রক্ষায় 96 সালে কিন্তু আমাদের গভর্নমেন্ট কন্টিনিউ করতে পারতো, কিন্তু শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকারের জন্য পার্লামেন্ট গঠন করা হয়েছে, জনগণের চাহিদা অনুযায়ী সেটা করেছে। তা আপনি সেখানে বলা বিএনপির রাষ্ট্রপতি ভাগ খারাপ, এইটা না। বাংলাদেশ বিএনপি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আর আপোষহীন দেশীয় মেঘালয় এরা সবাই বাংলাদেশপন্থী। এই জন্য ইস্যুটা হইল কি, আমরা খারাপ ভালোর বিষয়ে যাব না, ম্যাডামের জানাজা আজকে যে অনেকে আয়াতুল্লাহ খামিনির অনেকে কিছু বলে, এরা হলো প্রায় অনেক দিন 15 দিন ব্যাপী যে অমুক দিন জানাজা হবে, সারা বিশ্ব থেকে লোক নিয়ে গেছে, আর ম্যাডামের সিঙ্গেল উইদিন 1 ডে সারা বিশ্ব দেখছে কত বড় জানাজা হয়। এখানেই প্রাপ্তি আমাদের, এবং আমরা প্রাউড ফিল করি একটা ক্ষুদ্র কর্মী হিসাবে যে আমরা আপোষহীন দেশীয় মেম খালেদা জিয়া আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার ক্ষুদ্র কর্মী হিসেবে আমরা এখনো পর্যন্ত প্রাউড ফিল করি যে এত বৃহৎ জানাজা আমাদের জন্য হয়েছে। জি, চমৎকার বললেন আপনি। আমি স্বাগত হোসেন বাদশা আপনার কাছে আবার যেতে চাই। আজকে রাষ্ট্রপতির পাশাপাশি নতুন 4 জন মন্ত্রী এবং 2 জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেছেন। এই যে মন্ত্রিসভায় যে রদবদল বলি আমরা এটাকে, যে হানিমুন পিরিয়ড শেষে একটি রদবদল হয়, প্রত্যেক সরকারই এটি করে থাকেন, আপনি কিভাবে দেখছেন? আমি আরেকটু উল্লেখ করতে চাই যে এই 6 মাসেও বিএনপি সরকারের কিছু মন্ত্রীর নানা কিছু আমরা গণমাধ্যমের কল্যাণেই জেনেছি, আপনি একজন সাংবাদিক, তাদের বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া না নেওয়া বা এই যে রদবদলটা হলো, এ বিষয়ে আপনার স্যাটিসফ্যাকশনের জায়গাটা নিয়ে যদি বলতেন। দেখুন, আমরা তো অতীতেও দেখেছি রদবদল কিন্তু সরকারের একটি অংশ। ধরেন সরকার মন্ত্রিসভায় পরিবর্তন আনে, নতুন মন্ত্রীদের মানে আবার যুক্ত করেন, তো যাদের ত্রুটি থাকে তাদেরকে সাবধান করে দেন কিংবা অন্য মন্ত্রণালয় দেন, এটা রুটিন ওয়ার্ক। তো সেই ক্ষেত্রে বর্তমান সরকারও এই বিষয়গুলো আসলে দেখভাল করে দেখছেন মনে হচ্ছে। উনি কাউকে সাবধান করেন, কাউকে সতর্ক করে দেন, তো এবং কাকে কোথায় দিলে ভালো হবে এটা তো আসলে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেন, এবং সেইভাবেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং তার মন্ত্রিসভায় রদবদল করেছেন। আচ্ছা, আপনি কতটা প্রত্যাশী এই মন্ত্রিসভা, বর্ধিত মন্ত্রিসভা সহ পূর্বের যে মন্ত্রিসভা ছিল সব মিলিয়ে যদি আপনি একটু প্রত্যাশা ব্যক্ত করতেন? প্রথমত হচ্ছে যে দেখেন, এই মন্ত্রিসভা এখন পর্যন্ত তো এমন কিছু করেনি যে যেটি একেবারে চরম বিতর্কের দিকে যাবে। হ্যাঁ, হয়তো 2-1 বক্তব্য নিয়ে কিছুটা বিভ্রান্ত সৃষ্টি হতে পারে, কিন্তু খারাপ কিছু করেছে কিংবা অনিয়ম দুর্নীতি করে ফেলছে বক্তব্য কি বিষয় না বাদশা ভাই? আমি যদি বলি যে 5ই আগস্ট যে ঘটে গেছে আওয়ামী সরকারের পতন, এর পেছনে অনেক কারণ আছে। এর মধ্যে অন্যতম ধরা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে একটা বক্তব্য যে সব রাজাকারের নাতিপতিদের চাকরি দেব কিনা, আপনি নিশ্চয়ই একমত হবেন। তো
বক্তব্য কিন্তু অনেক বড় কিছু, আপনি এটাকে মানে বড় হিসেবে দেখবেন কিনা? অবশ্যই আপনি যেমনটি বললেন সেটা তো বড় হিসাবে অবশ্যই দেখবো, কিন্তু এইরকম এমন কোনো বক্তব্য এখন পর্যন্ত দেয়নি যেটি একেবারে দেশব্যাপী সমালোচনা। ফার্মের মুরগি বলা, হ্যাঁ, বাচ্চাদের এটা এখন ধরো বাচ্চাদের ফার্মের মুরগি বললে এটার কিন্তু সমালোচনা হয়েছে, প্রধানমন্ত্রীর তরফ থেকেও এটি সতর্ক করা হয়েছে এবং মিডিয়াতেও কিন্তু বলছে পার্লামেন্ট, হ্যাঁ, এবং মিডিয়াতে এটি আসছে এবং শিক্ষামন্ত্রী কিন্তু বারবার একবার না একাধিকবার উনি সরি বলেছেন। তো এখন ধরেন উনি যদি এর পরেও যদি এই ধরনের ভুল করেন, জ্বালানি মন্ত্রীর বলা যে গ্রামে লোডশেডিং হচ্ছে না, যেখানে আমরা নিয়মিত দেখতে পাচ্ছি। দেখেন এখন জ্বালানি মন্ত্রী যেটি বলেছেন সেটি হচ্ছে যে জ্বালানি মন্ত্রীর বিষয়টি আমরা যেটি মনে করি সেটি হচ্ছে যে প্রাইম মিনিস্টারকে অবশ্যই ভাবতে হবে জ্বালানি মন্ত্রীর বিষয়টি নিয়ে। উনি একজন সিনিয়র মিনিস্টার, কাজে ওনার বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আরও আমি মনে করি যে সচেতন হওয়া উচিত এবং দায়িত্বশীল হওয়া উচিত। একই সাথে দেখেন ওনার ব্যাপারে কিন্তু অতীত দেশনেত্রী যিনি প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, উনি কিন্তু অতীতেও কিন্তু ওনাকে ওই দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে অন্য মন্ত্রণালয়ে দিয়েছিলেন। ফলে আমি মনে করি যে এই বিষয়টি মাথায় রেখে, এবং সবচেয়ে বড় কথা হলো তো মানুষ কষ্ট পায়, মানে এইরকম কোনো বক্তব্য দেওয়া উচিত বলে আমি মনে করি না। আর দ্বিতীয়ত হচ্ছে যে সেই বক্তব্য দেওয়া উচিত না যেটি আসলে আদৌ সত্য নয়। এখন বিদ্যুৎ লোডশেডিং তো ভাই এই গভর্নমেন্টের মানে এটা উত্তরাধিকার সূত্র পেয়েছে, তাই না? তো এটি বললেই হয় যে ভাই আমরা সময় চাই, আমাদেরকে সময় দেন। তো আমার মনে হচ্ছে যে উনি সিনিয়র মন্ত্রী, উনি সবকিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে বিদ্যুৎ মন্ত্রণালয় আরো ভালোভাবে। এবং আপনি যেটি বলছিলেন যে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেটি করেছিলেন, ওনাকে একবার প্রতিমন্ত্রী থেকে, বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন, সরিয়ে দিয়েছিলেন, সেই হিস্ট্রি যদি আমরা পর্যালোচনা করি, তিনি কিন্তু তখন এরকম একটি মানে সিচুয়েশন ক্রিয়েট হলো এবং আন্দোলনকে উনি মিসহ্যান্ডেলিং করার জন্যই কিন্তু ওনাকে সরিয়ে দেওয়া হলো। সেই তাকেই আবার পরবর্তীতে পূর্ণমন্ত্রী হিসেবে দেওয়া আপনি কতটা যুক্তিযুক্ত মনে করেন? দেখুন, এটি তো সরকারের সিদ্ধান্তের বিষয়, কাকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেবে। কিন্তু আমি যেটি মনে করি সেটি হচ্ছে যে উনি ওই সময় ব্যর্থ হচ্ছেন, তার মানে যে এখনো ব্যর্থ হবেন তা তো না। এবং যেহেতু উনি সিনিয়র মন্ত্রী, তো আমি মনে করি যে উনি সফল হবেন এবং ওনার মতো একজন বিজ্ঞ বিচক্ষণ লোককে সেই জায়গায় বসাইছেন। তো আমরা আসলে ওনাকে সময় দিতে চাই এবং দেখতে চাই যে উনি কতটুকু ভালো করেন। আচ্ছা, স্বাগত ভাই, আপনি সবসময়ের জন্য সুন্দর কথা বলেন, আমরা মুগ্ধ হই। ধন্যবাদ আপনাকে। ডাক্তার তৌহিদুর রহমান আওয়াল, আপনি যদি একটু বলতেন, আপনি তো সরাসরি সরকার ও দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, আপনি যদি একটু বলতেন যে এই যে মানে রদবদলটা হলো, এই জায়গাটা আপনার কি মনে হয়? মানে আপনার সরকারের সমালোচনা করতে হবে না, করতে পারবেনও না, বাকি যদি একটু বলতেন যে কত আপনার প্রত্যাশা কি ছিল, প্রত্যাশা অনুযায়ী হয়েছে কিনা, বা আরেকটু কিভাবে হলে আরো ভালো হতো। ধন্যবাদ আপনাকে। প্রত্যেকটা সেক্টরে যদি আলাদা আলাদা আকারে করে ধরি, আপনার এরকম 55 লাখ থেকে 60 লাখ অটোরিকশা কিন্তু এর আগে অতীতে কখনোই ছিল না। মানে ইস্যুটা হইলে কি, যত দিন বাড়তেছে আপনি এখন ধরেন হারিকেন দিয়ে আপনার পায়ে চালানো রিক্সা খুঁজতে হয়, এটা অবশ্যই কষ্টকর কাজ। সুন্দর কথা বলেন। আমার নিজের হচ্ছে কি, আমি নিজেও যখন এখন পায়ে চালানো, যখন আমি ব্যাটারিতে চড়ি ধরেন, তারপরে যখন আমি যাই যে একটা পায়ে চালানো রিক্সায় চড়বো, খুব মায়া লাগে আমাদের। আমরা ছোটবেলা থেকে ঢাকা শহরে বড় হয়েছি, কিন্তু মায়া লাগে খুব যে এত কায়িক পরিশ্রমের কাজ, এটা বাকি কোনো দেশে নাই। ইয়েতে আপনার দেখা গেল ওই জাপানে বা ওরা আছে যে ইয়েতে রিক্সা, ওরা শৌখিন, ওরা খালি সাজায় রাখে, এইভাবে কেউ চালায় না, জীবিকা নির্বাহ করে না। তো সেই জায়গাটাই হচ্ছে ব্যাটারি রিক্সা আপনার এত বড় একটা সোসাইটি। যদিও আমাদের পার্শ্ববর্তী দেশে আরো অমানবিক ব্যাপার আছে, যেটা মানে টানা হয়, কারণ ওইটা বিশেষ করে কলকাতা বা এই সাইডে বেশি, কিন্তু ওইটা তো আমরা চাবো যে এটা কিভাবে কায়িক পরিশ্রমটা কমানো যায়। কিন্তু ইস্যুটা হলো কি, 55 লাখ বা 60 লাখ মানুষ যদি এটার প্রতি ডিপেন্ডেন্ট হয়, এখানে দেখা গেল যে 5% টোটাল বিদ্যুতের 5% হলো, একটা নিউজ করছে যে ব্যাটারি চালিত রিক্সার পেটে টোটাল বিদ্যুতের 5%। এখন আপনি অবৈধ লাইন আছে প্রায়, আমি দেখলাম একটা জরিপে দেখলাম অনেক অবৈধ লাইন অজস্র, আর মাত্র অনুমোদিত লাইন আছে 3300। সেই 3300 লাইন কি হয়, ওখান থেকে নিতে চায় না। কারণ কি, ওইটা দিয়ে যদি চার্জ দেয়, জেনুইন বিল আসলে তার বিল আসবে 50 গুণ বা 100 গুণ। কিন্তু চোরাই লাইন হইলে সে 50 ভাগের 1 ভাগ দিয়ে সে তার কাজ চালায় নিচ্ছে। কিন্তু এই যে রাষ্ট্রীয় ক্ষতি, আপনি বাকি কিন্তু নিজে সুবিধাভোগী হওয়ার জন্য আপনি আরো 100 মানুষকে বঞ্চিত করতেছেন। আমি যদি সংখ্যাটা ধরি, ঢাকা শহরের পার্সেন্টেজ হিসাবে যে অটোরিকশা যে পরিমাণ চার্জ নিচ্ছে, সেই পরিমাণ চার্জের যদি তারা পে করতো, তাহলে কিন্তু রাষ্ট্র বেনিফিটেড হইতো। রাষ্ট্র বেনিফিটেড হচ্ছে না কেন, যে সেটা হলো কি, চোরাই পথে যাচ্ছে। এই টাকাটা টোটালটা এখানে যারা এই মধ্যবর্তী মধ্যস্বত্বভোগী আমরা যেটা বলি,
এই তারা হচ্ছে এখানকার লাভবান হচ্ছে, না রাষ্ট্র লাভবান হচ্ছে, না এই অটোরিকশা তারাও যে কিন্তু তারা কিন্তু তাদের পেমেন্টটা দিতে হচ্ছে, এই ঠিক হয়ে যায়। কিন্তু মধ্যস্বত্বভোগী যারা, এই গ্যারেজের মালিক যারা, মূলত এই জায়গায় গন্ডগোল লেগে আছে। এদেরকে যদি আপনি ঠিকমতো পে করাইতে পারেন তাহলে কিন্তু রাষ্ট্র এই টাকাটা পাবে। আমাদের পর্যাপ্ত কেন্দ্র আছে। সমস্যাটা কোন জায়গায়? জ্বালানি কেনার জন্য আমাদের টাকাটা দরকার, সেই টাকাটা আমাদের হলো ঘাটতি। তো আমরা যদি এই অটোরিকশা যারা চার্জ দিচ্ছে, চার্জিং স্টেশনগুলো ঠিকমতো আমরা আদায় করতে পারি, তাহলে এখানে কি হলো, রাষ্ট্র বেনিফিটেড হইলো, সেই জায়গায় তারা ওই জায়গায় দিতে পারবে। এখানে আপনি যদি ফেরেস্তাও দেন, হাসিনা যেসব জায়গায় লুপ হোল রেখে গেছে প্রত্যেকটা জায়গায়, আমরা এখন অডিও রেকর্ডিংগুলো শুনি কি বর্বরতা হইতে পারে, তখন আমরা দেখি যে কি বর্বর হইতে পারে। খুশি করার জন্য বলতেছে যে তোকে মাল পানি দিছো কিনা, মানে টাকা পয়সা সাংবাদিককে দিছো কিনা, মানে আপনিও যেহেতু সাংবাদিকের জন্য আপনি মাইন্ড করেন না এরকম সাংবাদিক, হ্যাঁ মানে না না এখন এই জন্য সেই জায়গায় আমরা দেখতাম সাংবাদিক বলতে টাকা পয়সা ঠিক মতো দিছো কেন, টাকা দিলে নিউজ হয়। তাহলে মেসেজটা কি, যে হাসিনার সকল যা যা নিউজ করতো সব নিউজই টাকা দিয়ে। কিন্তু আপনাকে আমরা আরেকটা বিষয় বলি, এই 15ই আগস্ট এখনো আমার কাছে মনে হয়েছে কেন জানি শেখ মুজিবকে এখনো একটা গোষ্ঠী মানে বাংলাদেশের বন্ধু বলতে চায়। কিন্তু তোফায়েল আহমেদ যদি আদর্শ ব্যক্তি না হয়ে থাকেন, তাহলে আমরা যদি ডিবেট করি, তার ঐতিহাসিকভাবে জানা যায় সে পাকিস্তানের প্রাইম মিনিস্টার হইতে চাইছিল, সে কোনোদিন বাংলাদেশের প্রাইম মিনিস্টার হইতে চায় নাই। এবং তাকে জোর কোনো ঘোষণা দেওয়া হইতে পারে নাই। এটা শারমিন আহমেদের একটা বই আছে, নেতা ও পিতা, সেটাতে একদম উল্লেখ করা আছে যে তার পিতা তাজউদ্দিন আহমেদ এই লিখে নিয়ে গেছিলেন, ড্রাফট করে নিয়ে গেছিলেন যে মুজিব কাকুকে দিয়ে ঘোষণা দেওয়া হবে। তো মুজিব কাকু বলছে যে আগামী 2 দিন হরতাল দেখেছি, নাকে তেল দিয়ে ঘুমাও 48 ঘন্টা, উনি ঘোষণা দিতে চান নাই। এবং এটাও বলেছিলেন তোমরা কি আমাকে রাষ্ট্রদ্রোহী মামলা আসামি করতে চাও কিনা। তো আমরা এই 24 গড়ের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যখন দেখি 15ই আগস্ট বড় করে লেখা যে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী, আর ডান পাশে ছোট করে লেখা বেগম খালেদা জিয়ার জন্মদিন, এগুলো আমাদেরকে ভাবায়। স্বাধীনতা মানে আপনার সেটা হলো কি যার যতটুকু প্রাপ্য আপনি তাকে ততটুকু দিবেন। এখন সেই জায়গায় আপনি কেন তাকে বঙ্গবন্ধু বলবেন, অবশ্যই ডিবেট হওয়া উচিত। এবং যে বঙ্গবন্ধু লিখতে তাকে জাস্টিফাই করতে হবে কেন সে বঙ্গবন্ধু লিখবে। কিন্তু আমরা এই যে বাক স্বাধীনতা বিশ্বাসী, এটাই হলো আমাদের অর্জন। প্রত্যেকে যার যার মতো স্বাধীনভাবে বলতে পারতেছে, কিন্তু এখানেও হইলো কি প্রত্যেকের জাস্টিফিকেশন এবং প্রত্যেকের একটা লাগামহীন ভাবে যাতে না চলতে পারে সেটাও খেয়াল রাখতে হবে। কিন্তু দেখেন গভর্নমেন্টে কেউ বলতে পারবে বিরোধী মতের, প্রত্যেকটা ক্যাম্পাসে আপনি দেখেন, আমরা তো ছাত্র রাজনীতি করি, কেউ বলতে পারবে না শুধুমাত্র বিরোধী মত হওয়ার জন্য তাকে হল থেকে বের করে দিচ্ছে, এটা একজন বলতে পারবে না, সিঙ্গেল না। আপনারা চমৎকার উদাহরণ সৃষ্টি করেছেন এবং আপনি প্রসঙ্গের বাইরে যতটুকুন কথা বলেছেন এটিও প্রাসঙ্গিক, মানুষের জানা দরকার, যার কারণে আমি আপনাকে থামাইনি। আমি যদি আপনার বক্তব্য থেকে প্রশ্ন করি, আপনি বলছিলেন যে অবৈধ সংযোগ নিয়ে, এই অবৈধ সংযোগ এখনো কিভাবে চলছে? আমরা তো নানাভাবে গণমাধ্যমে থাকার কারণে আমরা নানাভাবে যে তথ্য পাই, বাদশা ভাইও নিশ্চয়ই একমত হবেন যে স্থানীয় যে রাজনীতিবিদ রয়েছেন, ক্ষমতাসীনদের যে রাজনীতিবিদ রয়েছেন, তারা তাদের সন্তুষ্টি না করে একটা অবৈধ সংযোগও বহাল রাখা সম্ভব না। আপনি এই বিষয়ে কি বলবেন? ধন্যবাদ আপনাকে। এখন এইখানে এই জায়গাটায় প্রপার মনিটরিং দরকার। আর প্রত্যেকেই আপনার একটা সোসাইটি, মনিটরিংটা কে করবে? মনিটরিংটা অবশ্যই গভর্নমেন্ট করতে হবে, এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং যারা বিদ্যুতের দায়িত্বে আছেন, বিদ্যুৎ মন্ত্রণালয়ে যারা দেন, এখানে ডিপিডিসি থেকে শুরু করে পল্লী বিদ্যুৎ বাকি সবই, যখন এই জায়গাটায় মানে সরকার দলীয় রাজনীতিবিদ, স্থানীয় রাজনীতিবিদ প্রভাব বিস্তার করে, তখন কি কিছু আপনি এখানে আপনি যখন রাজনীতি কথা, এটা বড় একটা শব্দ, রাজনীতিবিদ যারা হয়, আপনি দেখেন আমাদের এই যে ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির টোটালি রাজনীতি করা। এখন রাজনীতিবিদ টার্মটা আদর্শ রাজনীতি উদাহরণ, আর যেটা আপনি বলতেছেন এদেরকে আসলে মনে হয় তাদের ব্যবসাটা ফার্স্ট প্রায়োরিটি, নট পলিটিক্স। তাহলে তাদেরকে কেন ইস্যুটা হইছে কি আপনি বলতে পারেন কেন থামাচ্ছেন না? আপনারা বলতে তারা পারেন বিএনপির নাম ভাঙিয়ে, ছাত্র দলের নাম ভাঙিয়ে, যুব দলের নাম ভাঙিয়ে এগুলো করছে। আপনি বলতে পারেন অসাধু ব্যবসায়ী, টার্মটা এটা। রাজনীতিবিদ আমি ততক্ষণ পর্যন্ত বিএনপি রাজনীতিবিদ বলবো যতক্ষণ না পর্যন্ত বিএনপি তাদের দমন করবে। আপনি অবশ্যই দমন করবেন, আপনার ছাত্র দলের নাম ভাঙাচ্ছে, আপনার বদনাম হচ্ছে। তাই আমি আপনাকে বলি, সেই জায়গায় হচ্ছে কি এই অটো রিকশার যে চার্জিং স্টেশনগুলো আগেও ছিল, 24 ঘন্টা আগে ছিল, কেউ না কেউ চালাইতো, কি হয়েছে মাঝখান দিয়ে অটো রিকশার বংশবৃদ্ধি হয়েছে, আর তো কিছু চেঞ্জ হয় নাই। এমন না যে মালিকানা চেঞ্জ হয়ে গেছে, অটো রিকশার মালিকানা চেঞ্জ, তা তো তাইলে এই আপনার 2009 সাল থেকে আমি যদি ধরি,
তাহলে 16 বছর কারা ব্যবসায় পেট্রোনাইজ করছে সেটা মন্দ বেসিক্যালি ছিল, না না আমরা এই জায়গায় নিন্দা এখন করেছি, আপনার তাদের তাড়িয়েছি। আমরা শুরু করাটা ইম্পর্টেন্ট। আচ্ছা। শুরু করাটা জি। হচ্ছে কি এখন আপনার 180 দিনে আমার তো রোগ ধরতে হইব। আচ্ছা। আপনার আমি যদি ডাক্তার হিসেবে যদি বলি আমার রোগ নির্ণয়টা হলো ইম্পর্টেন্ট। 180 দিনে ধরেন রোগ নির্ণয় হলো, এখন আস্তে আস্তে ট্রিটমেন্ট দেওয়া রোগ শুরু হলো। নির্ণয় করতে করতে হ্যাঁ, যদি মারা গেলে না 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 কিছু আপনার যায় 5 বছর আসে আপনি না। আমার সময় দিচ্ছেন, আপনি আমার রোগ নির্ণয় টাইম দিবেন না? জি, মূলত প্রশ্নটি তৌহিদ রহমান আওয়ালকেই আমি করতে চাচ্ছি, তাকে পরবর্তীতে করব। আপনাকেও আমি শুনতে চাই এই বিষয়ে, যে বাংলাদেশে যারা ছাত্র রাজনীতি করে তারা সবাই তো আসলে এমপি মন্ত্রী হতে পারেন না, তাদের একটা গোল থাকে। আমরা সম্প্রতি দেখলাম ডাকসুতে একটি মানে চমৎকার একটা দৃষ্টান্ত স্থাপন হলো, যে একটি জব ফেয়ার হলো। এই জব ফেয়ার মাধ্যমে চায়নায় একটি কোম্পানিতে 3 শতাধিক মানুষকে জবের আয়োজন হলো। তো অন্য অন্য ছাত্র সংগঠনগুলো, রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো এই আয়োজনগুলো করে না কেন, বা একজন ছাত্র রাজনীতি কেন করবে আসলে, যদি আপনি একটু বলতেন বিশ্লেষক হিসেবে। না শুনে, আপনি তো ধরুন ডাকসুতে যে জিনিসটা করা হয়েছে, এবার সত্যি কথা এটা একটি প্রশংসনীয় উদ্যোগ, এবং আমি কিন্তু এটিকে স্বাগত জানাই। আচ্ছা। এবং ধরুন শুরুতে একজনকে করতে হয়, রাইট। তাই না, এবং অন্যরা পরে অনুসরণ করে। তো এই ক্ষেত্রে আমি মনে করি ঠিক আছে, ডাকসুর অতীতে যারা ছিল তারা হয়তো অন্য অন্য কর্মকাণ্ড করেছেন, এবার একটা নতুন ভিন্ন আঙ্গিকে একটা শুরু হয়েছে। তাই মানে আগামীতে যারা ডাকসুর দায়িত্বে আসবেন, কিংবা সারা বাংলাদেশে যেসব ইউনিভার্সিটিতে যারা দায়িত্বে আসবেন বিভিন্ন ছাত্র রাজনীতিতে, তো তারা হয়তো ভালো ভালো উদ্যোগ নেবে এবং প্রশংসনীয় উদ্যোগ নেবে, এবং এর মধ্যে অনেক চাকরির সুযোগ তৈরি হবে, হলের সুযোগ সুবিধাগুলো আরও বৃদ্ধি পাবে। তো এটা কন্টিনিউ করা উচিত। বা একজন ছাত্র রাজনীতিবিদের মানে মূল লক্ষ্য কি হওয়া উচিত আপনি বলে মনে করেন? যে সবাই তো এমপি মন্ত্রী হতে পারবে না, কিছু এমপি মন্ত্রী হবেন, কিছু উপজেলা চেয়ারম্যান হবেন, কেউ কেউ ঠিকাদারি বিজনেস করবেন, যেটা আমরা দেখে আসছি আর কি। এর বাইরে যারা রাজনীতি করেন, আমরা তো একটি রাজনৈতিক সংগঠনে অনেকগুলো মানুষ দেখতে পাই, ছাত্র দেখতে পাই, তাদের ভূমিকা কি হওয়া উচিত, তাদের প্রাপ্তিটা কি? না দেখুন, প্রাপ্তিটা প্রথমত হচ্ছে যে আমি রাজনীতিটা কেন করব, সেটি আগে আমাকে নির্ধারণ করতে হবে। তো আমি নির্ধারণ করি এখন যে ঠিক আছে, আমি রাজনীতির মধ্যে দিয়ে আমি ছাত্রদের সেবা করব, কিংবা আমি যদি আরও জাতীয় পর্যায়ে যাই তাহলে জনগণের সেবা করব, আমার দলের লোকজনের সেবা করব। তো এই জায়গাটাতে লক্ষ্য যদি এইরকম হয় তাহলে কিন্তু আপনার লক্ষ্য ধরে এগোতে খুব একটা সমস্যা হয় না। কিন্তু লক্ষ্য যদি হয় যে আমি ছাত্র রাজনীতির মাধ্যমে আমি মানে অনেক কিছু করে ফেলবো, অবৈধ সুযোগ সুবিধা নেব, এবং আমি অর্থবিত্ত কামাবো, আমি দুর্নীতির সাথে জড়িত হব, আমি টেন্ডারবাজি করব, তাহলে কিন্তু আপনার লক্ষ্যে আর থাকলে না, তখন আর রাজনীতির জায়গায় থাকলো না, সেটা চাঁদাবাজি সন্ত্রাসের জায়গায় চলে গেলো। ফলে লক্ষ্য কিভাবে কে নির্ধারণ করবে তার উপরে ডিপেন্ড করবে উনি কতটুকু অগ্রসর হতে পারবে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা তৌহিদুর রহমান আওয়াল আপনাকে শুনতে চাই, আপনার কাছে আমরা দুটি বিষয় জানবো। প্রথমে যদি আপনি এই বিষয়ে বলতেন যে আসলে ছাত্র দলের মতো একটি ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন, একটি বড় রাজনৈতিক দলের ছাত্র সংগঠন, তারা কেন এই ধরনের আয়োজন করতে পারলো না? ধন্যবাদ আপনাকে। ওটা পারা না, বেসিক্যালি হয়েছে কি এই কাজগুলো কিন্তু আগেও হইতো। আর আপনার এটা বুঝতে হবে যে এটা কোন সময় হইলো। চায়নার সাথে যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঐতিহাসিক সফর শেষ করে আসলেন, তখন কিন্তু তারা এই জিনিসটা বলতে পারছে। আবার আপনার এটাও মনে রাখতে হবে আমাদের ছাড় দেওয়ার মন মানসিকতা, কারণ এই চাকরিটা কিন্তু ব্র্যান্ডিং আমরা করতে পারতাম। এটা কিন্তু চাকরিটা হয়েছে কি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, যখন G2G সম্পর্ক হয় সেই সম্পর্কের বিষয়টা কিন্তু ভিন্ন। তখন সে অ্যাপ্লাই করলো। আপনি মালয়েশিয়ার শ্রমবাজার, দুবাইয়ের ইউএইর শ্রমবাজার সব বন্ধ ছিল ফ্যাসিস্ট লীগের আমলে তাদের অপকর্মের কারণে। আপনি হাজার যদি তাদের জন্য অ্যাপ্লাই করেন কোনো কিন্তু কিছু আপনি করতে পারতেন না। এটা আপনাকে মাথায় রাখতে হবে যে যখন গভর্নমেন্ট টু গভর্নমেন্ট সম্পর্ক ভালো হলো, বাংলাদেশ টু চায়না, এটা ফ্রেন্ডশিপ কিন্তু তাদের যে মাত্রাটা যেটা লিখছে যে হইলো একদম ট্রু ফ্রেন্ডস যেটারে বলে, যে আসলেই এখন এটা প্রমাণ হচ্ছে। এখন আপনি যে ধরেন বাসার যে প্রধান কর্তা, পিতা দেখা গেল ক্রেডিট নিল না, সে বললো আচ্ছা তোমরা যার যার ক্রেডিট নিয়ে নাও, সমস্যা নাই। এখন এই চাকরির ইয়াটা হলে টোটালি গভর্নমেন্টের উপর ডিপেন্ড করে। আপনি হাজার চাইলেও আপনি কিন্তু ওইটা অ্যাপ্লাই করার সুযোগই নাই যদি আপনার গভর্নমেন্ট টু গভর্নমেন্ট সম্পর্ক খারাপ থাকে। কখনো আপনার হবে না বা আপনি করতেও পারবেন না। যেমন ইন্ডিয়াতে আগে হইলো ওই যে একটা ইয়েতে দেয় না চেলচেলায় বেচতে যাওয়ার মতো, তো চেলচেলায় সব ইন্ডিয়া চলে যেত, এরকম হয়েছে না চেলচেলায়? তো চেলচেলা তো সবই হয়েছে ওই সময়, তখন মনে হয়তো কি। কিন্তু এখন দেখা গেল কিন্তু ইন্ডিয়ার কিন্তু মাঝে দেখেন ও তাদেরকে যখন একটু টান দিল, লাগাম টেনে ধরলো, তখন কিন্তু আবার যখন এখন বিপদে পড়ে, যখন চায়নার সাথে ফ্রেন্ডশিপ হলো, যেই দিন লাস্ট মিটিং হলো ওই দিনই তারা ভিসা ওপেন করে দেওয়ার কথা বলছে। তাহলে আপনার ডিপেন্ড কি রাষ্ট্রীয় পলিসির উপর ডিপেন্ড করে। চাকরির এই ফেয়ার দেখায় আপনি মনে করতে পারেন যে এরা এত ভালো কাজ করলো, এরা কি করলো, কেন পারছে,
নিশ্চয়ই গভর্নমেন্ট টু গভর্নমেন্ট সম্পর্ক ভালো দেখে পারছে না, এবং আমরা BNP ক্রেডিট দিতে সরকার- চাই না। হ্যাঁ, ইস্যুটা আচ্ছা, হলো এটা। বিএনপি সরকার ক্ষমতায় আছে, এই সুযোগটা ডাকসু কাজে লাগায়, কিন্তু সমস্যা হলো কি কিন্তু তারা ছাত্রদল কেন অ্যাপ্রিশিয়েট কাজে করে লাগাতে পারলো তারা না? তারা একবার অ্যাপ্রিশিয়েট করে নাই। না, তারা করেনি, না, না, এটি এখন- আমরা নিন্দা করতে এখন- পারবো। এখন ছাত্র সংসদের মাধ্যমে আপনার ধরেন ডাকসু, আপনি ধরেন খারাপ মানে ধরেন আমরা বলি না অনেক সময় কারচুপির মাধ্যমে তারা হয়েছে, আমরা এটা ডিবেটের স্বার্থে আমরা রেখে দিলাম, কিন্তু যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের কথা বলবে এটার গুরুত্ব পাবে বেশি, ছাত্রদের প্রতিনিধিত্বকারী সংগঠন কিন্তু হিসাবে ছাত্র এটা- দলও তো একটি বড় ঐতিহ্যবাহী অবশ্যই, অবশ্যই। ছাত্র আমরা সংগঠন, তো- তারা আমরা তো- যদি আয়োজন করে তাদেরও নিশ্চয়ই অনেক মেধাবী রয়েছে, এখন তাদের নিয়ে কেন আয়োজন এখন করে না? আমরা তো নিজেদের দায়িত্ববোধের জায়গা থেকে এরকম অজস্র উদাহরণ আছে, কিন্তু আমরা কখনো এটা মার্কেটিং করার জন্য যে আমরা যে অনেক ভালো, যে আমরা হইলো কি আমরা আমাদের নিজেদের ফাদার লাইক সরকারকে যদি আমরা ধরি যে আমরা আমাদের বাপের থেকেও ভালো, বিষয়টা হলো তখন আমরা দেখাইতে গেলে তো সমস্যা, যে আমরা জানি আমরা যে সরকারের তত্ত্বাবধানে আছি দেশের জন্য ভালো সবকিছুই করবে। না, এটা কি আলাদা প্রয়োজন করে মনে credit করেন দরকার না নাই তো। যে একজন ছাত্র রাজনীতিতে আসবে, আপনার যে সংগঠন রয়েছে এই সংগঠনের রাজনীতি করবে, তার একটি জব বা একটি আমরা তো এটা হলো আমরা এটা ক্রেডিট দেওয়াবো আমাদের যে ক্রেডিটের জায়গা বাদ দিই আমরা। না না, আপনি কিন্তু একটা জিনিস এখানে কিন্তু অমিট করে যাচ্ছেন, সেটা হলো আপনি আগে ইয়া করা উচিত ছিল যেটা যে 10 লাখ টাকা স্টুডেন্ট লোন পাবে প্রত্যেকে এবং শুরু হয়ে গেছে, আপনি কিন্তু সেটা এটা রাষ্ট্রীয়, এটা কিন্তু আমরা বলতে পারি না যে ছাত্র দলের অবদান, আপনার কোনো অবদান নাই, right? কিন্তু এটা রাষ্ট্রীয় কিন্তু না অবদান। না কিন্তু রাষ্ট্রীয় অবদান, কিন্তু এই 10 লাখ টাকা যদি দেখলাম যে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়কেও ডাকসু তখন এটা ইয়া করলো যে আমাকে ভোট দেওয়া একজন শিক্ষার্থীকে 10 লাখ টাকা আমরা অ্যারেঞ্জ করে দিছি বা আমরা রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সহযোগিতা করছি, ক্রেডিটটা আপনার এটা বুঝতে হবে। আমি আমার ক্রেডিটটা আমার গভর্নমেন্টকে ছেড়ে দিচ্ছি, ছাত্রদল গভর্নমেন্টকে দিয়ে দিচ্ছে, সে আলাদা করে নিচ্ছে না। কিন্তু ডাকসু যখন মনে হবে এরা তো ধরেন নিজেদের সাতক্ষীরার এমপি, ওই যে একজন বলতেছিল যে সাথে করে কাজী নিয়ে ঘোরা দরকার, যে যখন হইলো কি ধরা গেলে তখন বৈশাখী বিয়ে করে, আর এগুলো ঢাকার জন্যই তো ফেয়ার করা লাগে, আমাদের তো এগুলো ঢাকার কোনো কিছু নাই, আমরা ফেয়ার কেন করতে হবে? তো তাদের অনেক কিছু ঢাকার প্রয়োজন হয়, অনেক কুকর্ম ঢাকার প্রয়োজন হয়, আমাদের এগুলো ঢাকার প্রয়োজন হয় না। আচ্ছা, ঢাকার প্রয়োজন নেই, আমি আমার প্রশ্নটি বুঝাতে পেরেছি কিনা, যে আপনার যে সংগঠনের একজন প্রান্তিক যে ছাত্র যিনি মাত্র সদস্য হিসেবে যুক্ত হয়েছে, যার উদ্দেশ্য লক্ষ্য মানে কোনো এমপি মন্ত্রী হওয়া না, তার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে একটি ভালো জব করা, তার জন্য আপনি কি ব্যবস্থা রেখেছেন? ধন্যবাদ আপনাকে। আমরা তার শিক্ষা জীবন যাতে কোনোভাবে হ্যাম্পার না হয় সেটা আমরা এনশিওর করব। আমরা হলো আগে ছাত্রলীগ ফ্যাসিলিটি লীগের আমলে সবাই ট্রমাটাইজ ছিল, বেশিরভাগ স্টুডেন্টরা ট্রমাটাইজ ছিল, কারণ কি জোর করে প্রোগ্রামে নিয়ে যাইতো, হলে থাকার জন্য স্লোগান দেওয়া লাগতো, ফেসবুকে মন না চাইলেও আপনার হইলো কি যে শেখ মুজিবরে জাতির ড্যাডি বানায় ফেলতে হইতো আর শেখ হাসিনার জাতির মাম্মি বানায় ফেলতে হইতো, এটা না করে কেউ রাজনীতি করতে পারে না বা হলে থাকতে পারে নাই। এইটা কি আমরা কি এখন কারো ফোর্স করতেছি? এইটাই হচ্ছে আমাদের ক্রেডিট যে আমরা কাউকে কোনো কিছু ফোর্স করতেছি না, যারা আসতেছে স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে যে আমার ক্যারিয়ারটা, বিএনপি সরকার থাকলে কি হবে, শিক্ষাক্ষেত্রে উন্নয়ন হবে, বিএনপি সরকার থাকলে মিষ্টির দোকানদারদের মন খারাপ এই এইচএসসি ফলাফলের পরে। কেন মন খারাপ এইচএসসি ফলাফলের পরে? কারণ ফলাফল জেনুইনলি যারা যোগ্য এরাই পাস করছে, এর লোক দেখানো কোনো কিছুই নাই। আগে একটা সিস্টেম ছিল, কিন্তু যোগ্যদের বাড়িয়ে তোলাও তো সরকারের একটি কাজ, শিক্ষা মন্ত্রণালয়ের একটি কাজ, এখন যোগ্যদের সংখ্যা বাড়াতে চাই। অবশ্যই আমরা যোগ্যতার সংখ্যা বাড়াতে, তাহলে কি হবে, আপনার রুট লেভেলের টিচারদেরকে আরো বেশি কোয়ালিফাইড করতে হবে। আপনার হলো কি প্রত্যেকটা ইনস্টিটিউশনকে তার যারা প্রয়োজনীয় জিনিস, দেখা গেল আপনার একটা কম্পিউটার ক্লাস, কম্পিউটার নাই, আপনার একটা ডিসেকশন ক্লাস, সেখানে আমরা তো ছোটবেলায় দেখা গেলো আমাদের জুওলজির সময় তখন আমরা ব্যাংক ধরে নিয়ে আসতাম আর ব্যাংক কেটে নিয়ে, ইস্যুটা হলো কি এই সুযোগগুলা করে দিতে হবে, এটা রাষ্ট্রের দায়িত্ব। এবং রাষ্ট্র আমাদের যে রাষ্ট্র মেরামতের 31 দফা শিক্ষার ক্ষেত্রে প্রথমে 5% ছিল জিডিপির কথা, এই ধাপে ধাপে ইয়া করা হবে, 2% দিয়ে শুরু হয়েছে, আস্তে আস্তে ধাপে ধাপে সেটা আগাইতে হবে। এখন আপনি হঠাৎ করে একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তারা কিন্তু ফিডার খাওয়ায়, তারা কিন্তু মাংস খাওয়ায় না, হার্ড ফুড খাওয়ায় না। একটা আপনার যখন গভর্নমেন্ট এখন চলতেছে, আপনার প্রথমে লিকুইড দিয়ে শুরু করতে হবে, তার তো দাঁত গজায় নাই। আর আপনি যদি মনে করেন একবারে মাংসের খাবারই আমাকে দিতে হবে, কিন্তু সে তো খাইতে পারবে না। আচ্ছা, একদম শেষ প্রসঙ্গে আমরা চলে এসেছি, আপনাকে একটু শুনে পরে বাদশাহীকে দিয়ে আমরা শেষ করব। সেটি হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনে আমরা গত নির্বাচনে দেখেছি দেশব্যাপী ছাত্র দলের মানে কি বলবো ভূমিধস অধপতন। আমরা সামনে আবার নির্বাচন চলে এসেছে, কি প্রত্যাশা রাখতে পারি? ভূমিধস অধপতন না, এটা হলো আপনি বলতে পারেন আমরা গার্ডস নিয়ে, মানে এটা কি একটা জায়গায় আপনার রবার্ট ব্রুস থেকে যে 7 বার চেষ্টা করে তারা উইন করছে, 89 আমরা হেরে গেছিলাম, 90 সবগুলো ক্যাম্পাসে আমরা কামব্যাক করছি। তো এটা হারা মানে কি নিজের পরিচয় হারা, গুপ্ত হিসাবে হারা না। আপনার দেখেন একটা হইলো কি যে ওই যে আছে না যে বিভিন্ন জায়গাতে হায়ার করা প্লেয়ার, আবাহনী মোহামেডানের আগে কি করতো, বিদেশ থেকে খেলোয়াড় না খেলাইতো, এদের প্যানেলটা হইলো কি
একটা গুপ্ত বিভিন্ন জায়গায় হায়ার করে প্লেয়ারদের প্যানেল। এখন কি কয়েকদিন পরে বলতেছে আমি তো শিবির করি না, তাহলে আপনি প্যানেল থেকে লড়ছেন কেন? কেউ স্বীকার করে না। তো এরকম আমরা কখনো না, আমরা গার্ডস নিয়ে পলিটিক্সটা করি, প্রকাশ্য পলিটিক্স করি। আমরা হারছি 89-তে, আমরা হারছিলাম 90-তে কামব্যাক করছি। কিন্তু ভাই আপনারা যে নিজস্ব পরিচয় আবির্ভূত হলেন, সেই আপনাদের পরিচয়টা ছাত্ররা, সাধারণ ছাত্ররা ভোট দিল না বা গ্রহণ একসেপ্ট করলো না, এইটিকে কি আপনি ওইটা না, আমরা আমরা কিছু মনে করছেন আমরা না? ফ্রেমিং এর শিকার। এখন আমরা আস্তে আস্তে সেগুলো ভুল থেকে শিক্ষা নিচ্ছি যে আমরা কেন ফ্রেমিং এর শিকার হইলাম। মানে সেই ভুলটা কি আপনাদের ভুলটা আগে না না, শুনি, আমরা framing ফ্রেমিং এর শিকার মানে কি বলছে ছাত্রলীগ যা করতো ছাত্র দল তাই করবে, এরকম ফ্রেমিং অন্তর্বর্তীকালীন সরকারের সময় স্পষ্টত হয়েছে এবং এটা প্রত্যেকটা জায়গার ভিসির এটাকে পেট্রোনাইজ করছে। আমি আপনাকে দালিলিক প্রমাণ দিতে পারবো, কিন্তু আপনি এই প্রশ্নটা করছেন আমাকে লাস্ট প্রশ্ন, এটা যদি আমাকে আগে করতেন আমি দালিলিক প্রমাণ আপনাকে দেখাই দিতাম। আচ্ছা, তো সেই জায়গায় আমরা প্রমাণ পেলাম, এখন আপনাদের এখন আমরা বুঝলাম যে ওইরকম ভিসি যে হলো চেঞ্জ করে আপনাদের করে নিয়েছে, আমাদের না আমরা যোগ্য ব্যক্তি যারা এতদিন অবহেলিত ছিল, যারা প্রমোশন পায় নাই, যোগ্য ব্যক্তি। আপনার টার্মটা এইভাবে ইউজ করবেন। আপনি এটা তো ইউএসএ তে যা বলতে পারবেন না যে ডেমোক্রেট পার্টি যখন গভর্নমেন্টে, রিপাবলিকান পার্টিতে হোয়াইট হাউসে কাউরে আপনি চিনেন না, নতুন নতুন লোক, তাই বলে কি ও যে অযোগ্য ছিল তা তো না। ইস্যুটা হলো কি আপনি খালি এই আমাদের খালি এটা বলেন, কিন্তু ওইখানে যে চেঞ্জ হয় তাহলে আপনার সে জায়গায় কি বলবেন? তো সেটা ইস্যুটা হয়েছে কি আমরা আমাদের 89-তে ভুল থেকে শিক্ষা নিয়ে 90-তে আমরা উইন করছি। এইবারও ইনশাআল্লাহ আমরা গতবার থেকে আমরা কেন ফ্রেমিং এর শিকার হইলাম সেটাকে আমরা সর্ট আউট করে আমরা নিজেরা এবং ছাত্রদের কাছে ভিসি চেঞ্জ না, যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় আমরাও তো পদায়িত করি না রে ভাই, আমরা আমাদের ক্ষমতা আছে যোগ্যদেরকে পদায়িত করে, যোগ্যরা যোগ্য জায়গায় আসলে। কারণ কি ফজরের নামাজে যে সে নিজের মার্কেটিং করবে না একটা দলের পক্ষে, যে বা এক এক হলে এক এক দিন নামাজ পড়বে না। জি ধন্যবাদ আপনাকে। আমরা লাস্ট 1 মিনিট সাকাত হোসেন বাদশা আপনাকে শুনতে চাই যে গত নির্বাচনে ছাত্র দলের যে পরাজয় এবং আমরা ছাত্র শিবির প্যানেলগুলোরই ভূমিধস জয় দেখেছি, আপনি সামনে নির্বাচনে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে কি প্রত্যাশা করছেন? দেখুন, গত নির্বাচনে ছাত্র দলের অনেক ভুল ছিল এবং ছাত্র দল আসলে যেভাবে তারা মূল্যায়ন করেছিল, পরিসংখ্যান কিংবা তারা যে হিসাব কষেছিল, অঙ্ক কষেছিল, সেটি সত্যিকার অর্থে তাদের ভুল একটা ছিল। তো এই ভুল থেকে শিক্ষা নিয়ে ছাত্র দলকে আগামী নির্বাচনে অংশ নিতে হবে যেন এবং এছাড়াও ছাত্র দলের ভিতরে যে গুপ্ত রয়েছে, এই গুপ্ত চিহ্নিত করতে হবে। ছাত্র দলের সাথে মিশে থেকে ভোট দিচ্ছে শিবিরকে, এটি চিহ্নিত করতে না পারলে পরে ছাত্র দলের কিন্তু সে আবারও ভূমিধস পরাজয় দেখা দেবে। জি ধন্যবাদ আপনাকে সাকাত হোসেন বাদশা, ধন্যবাদ ডাক্তার তৌহিদুর রহমান আওয়াল। দর্শক ধন্যবাদ জানাই আপনাদেরও এতক্ষণ সঙ্গে থাকবার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীকাল দেখা হবে একই সময়, নতুন কোনো অতিথি নিয়ে আলোচনা হবে, নতুন কোনো বিষয়ে। সঙ্গে থাকুন।